আচ্ছা আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে পারপেচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ড এবং তার পরের ওগুলো তুমি একটু বলে দিতে বলছো। আচ্ছা ঠিক আছে। তো পারপেচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ডটা বেসিক্যালি কি ছিল, মানে তখন যেটা ছিল যে ওই শিল্প বিপ্লবের সময় লোকে যেটা চেষ্টা করছিল যে এমন মেশিন তৈরি করার চেষ্টা করছিল যে যাকে আমি কিছুই দেব না কিন্তু তা আমি অনেক কিছু পাবো। মানে আমি কোনো রকম হিট দেব না বা আমি নিজে তার উপর কোনো কাজ করব না, কিন্তু মেশিন নিজে কাজ করে আমাকে দেবে। ঠিক আছে, এইটা আর কি ওর তখন লোকজন চেষ্টা মানে তৈরি করার চেষ্টা করছিল যে ইসো আমি দেখো আগের দিন লিখিয়েছি যে ইট ইজ এ মেশিন দ্যাট ক্যান প্রডিউস নন জিরো ওয়ার্ক আউট অফ নাথিং। হ্যাঁ, মানে কিছু তোমাকে আমি কিছুই করব না কিন্তু ও আমাকে ওয়ার্ক দেবে, ওয়ার্ক প্রডিউস করবে। এইটা ছিল তখন আর কি মেন মোটিভটা। তাহলে এবার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে? আচ্ছা তাহলে তাহলে পারপেচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ড। আচ্ছা, তাহলে এবার থার্মোডাইনামিক্স কি বলছে? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যে ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স du ইকুয়ালস টু ডি কাট কিউ প্লাস ডি কাট ডাব্লিউ। এইটা এবার কি বলছি যে ওকে কিছুই দেবো না কিন্তু ও কাজ দেবে। আচ্ছা, এক নম্বর এইটা। দু নম্বর কি? দু নম্বর হচ্ছে এটা মেশিন বলছি, পারপেচুয়াল মেশিন। মেশিন মানে কি? মেশিন হচ্ছে এমন একটা, মানে এমন একটা ইনস্ট্রুমেন্ট বা এমন একটা যন্ত্র বলতে পারো যেটা সাইক্লিক প্রসেসে কাজ করে, তাই তো? মানে মেশিনের বাংলাই হয়তো যন্ত্র, মানে আমি বলতে চাইছি মেশিন মেশিন হচ্ছে এমন একটা প্রসেস যেটা সাইক্লিক ভাবে কাজ করে, মানে একই কাজ রিপিটেটিভলি করতে থাকে। তাহলে সাইকেল তার মানে এই তার মানে পারপেচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ড যেটা, সেটাও একটা সাইক্লিক প্রসেস। তাহলে ফর সাইক্লিক প্রসেস আমরা কি লিখতে পারি? তাহলে এ মেশিন হুইচ অপারেটস ইন এ সাইকেল, আমরা তার জন্য কি লিখতে পারি? সেটা হচ্ছে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিউ ইকুয়ালস টু সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডি কাট কিউ প্লাস সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডি কাট ডাব্লু। এটা লিখতে পারি এই প্রসেসের জন্য। তাহলে এইটা এবার সাইক্লিক প্রসেসের জন্য যদি একটা স্টেট প্রপার্টির সাইক্লিক ইন্টিগ্রাল, সেটা কি হয়? সেটা জিরো হয়। এর আগে দেখেছি স্টেট প্রপার্টির ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে দেখেছি যে কোন একটা স্টেট প্রপার্টির জন্য কোন একটা সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে সেই স্টেট চেঞ্জটা জিরো হয়। তাহলে যে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিউ যেটা, সেটা হচ্ছে জিরো। এটা জিরো। তার মানে এটা থেকে কি ইমপ্লাই করছে? তার মানে ও দাঁড়াও, আমি ওষুধ খেতে ভুলে গেছি, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, এটা তাহলে জিরো হবে। এটা জিরো মানে কি বলতে চাইছে? এটা জিরো মানে কি? এটা জিরো মানে হচ্ছে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডি কাট কিউ ইকুয়ালস টু মাইনাস অফ সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডি কাট ডাব্লু। এই টোটালটা জিরো মানে তো এইটা। এইবার পারপেচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ড কি বলছে? যে আমি কিছুই দেব না কিন্তু আমাকে আমার ওয়ার্ক প্রডিউস হবে। তার মানে কি? তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি আমি এইটা মানে হচ্ছে মড অফ কিউ, মানে টোটাল কিউ ইকুয়ালস টু মানে মড অফ ডাব্লু। যদি আমি মডিউলাস নিয়ে নিই তাহলে মাইনাসটাকে আমি জাস্ট নেগলেক্ট করতে পারি। তাহলে এটা হয়ে যাচ্ছে মড অফ কিউ ইকুয়ালস টু মড অফ ডাব্লু। এবার পারপেচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ড কি বলছে? যে ওয়েন কিউ ইকুয়ালস টু জিরো তখন যেন আমি কিছু পরিমাণ ডাব্লু পাই। বাট ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে কি পাচ্ছি? যদি কিউ ইকুয়ালস টু জিরো হয় তাহলে দেন ডাব্লু ইকুয়ালস টু অটোমেটিক্যালি জিরো। তার মানে এটা কখনোই সম্ভব না যে আমি ওকে কিছুই দেবো না বাট ও নন জিরো ওয়ার্ক প্রডিউস করবে। তার মানে দিস ইজ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স
which discuss the possibility of perpetual machine of first kind. বুঝেছো? ঠিক আছে এটা। আচ্ছা, এইবার তারপরে কি বলেছিলাম, তারপরে ওইটা যে জুল এক্সপেরিমেন্টের ক্ষেত্রে হিটিং কুলিং নাইদার হিটিং নর কুলিং এই ব্যাপারগুলো বলেছিলাম। আচ্ছা, জুল এক্সপেরিমেন্টের অ্যাকচুয়ালি ইচ্ছা মানে মোটিভেশনটা কি, মোটিভেশনটা হচ্ছে আমি টেম্পারেচারটাকে কিভাবে কমাতে পারি, টেম্পারেচারটাকে কিভাবে মানে ভলিউমকে ভ্যারি করে, মানে ভলিউমটা মানে এখানে যেমন কি হচ্ছিল জুল এক্সপেরিমেন্টের ক্ষেত্রে জাস্ট ফ্রি এক্সপ্যানশন হয়, ফ্রি এক্সপ্যানশন হচ্ছে মানে ভলিউম ইনক্রিজ করছে, তার মানে ভলিউম চেঞ্জের জন্য টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে কিনা যখন ইন্টারনাল এনার্জিটা কনস্ট্যান্ট আছে, এইটা হচ্ছে জুল এক্সপেরিমেন্টের মেন মোটিভ ছিল। সেই জন্যই থার্মোমিটার দেখেছিলাম আমরা পুরো এক্সপেরিমেন্টাল সেটআপের মধ্যে, যে টেম্পারেচারের কোনো চেঞ্জ হচ্ছে কিনা সেটা যেন বুঝতে পারি। তো সেটা ফাইনালি যেটা দেখা গেছিল যে ওর মানে রেজাল্টে যেটা দেখা গেছিল যে টেম্পারেচারের কোনো চেঞ্জ হচ্ছে না। এবার যখন দেখা গেল ঠিক আছে টেম্পারেচারের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে ব্যাপারটাকে এক্সপ্লেন করা যাক। সেই এক্সপ্লেন করতে গিয়ে ওই পরপর ফাইনালি এসেছিল, কারণ জুল দাবি করেছিল যে ও আইডিয়াল গ্যাস নিয়ে কাজ করছে, এবং তাহলে কি বলেছিলাম ব্যাপারগুলো, তাহলে সেগুলো একটু সামারাইজ করা যাক। তাহলে এটা হচ্ছে 1 নম্বর গেল ডাউট। 2 নম্বর ডাউট হচ্ছে তুমি যেটা বলছো যে ব্যাপারটা হচ্ছে এরকম ছিল যে আমি ধরো জুল জুল কোফিসিয়েন্ট থেকে শুরু করি। জুল কোফিসিয়েন্ট, জুল কোফিসিয়েন্ট কি, মিউ জে, সেটা ছিল ডেল টি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট ইউ, মানে কি, মানে মানে টেম্পারেচারের কতটা চেঞ্জ হচ্ছে ভলিউম চেঞ্জের জন্য যখন ইন্টারনাল এনার্জিটা কনস্ট্যান্ট আছে, এটা বলেছিলাম। আচ্ছা, এইবার এইটা মানে কি যে ডেল টি ডেল ভি এট কনস্ট্যান্ট ইউ, যেটা এইটাকে আবার আগের দিন দেখিয়েছিলাম যে এইটাকে কিভাবে লেখা যায়, এইটাকে আবার লেখা যায়, এইটাকে আবার মানে আগের দিন এই প্রমাণটা করেছিলাম, এইটা মানে আবার এইভাবে আসে যে -1/CV ইন্টু ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, এটাও হচ্ছে আর একটা ফর্ম অফ জুল কোফিসিয়েন্ট। মানে এটা থেকে এই ফর্মটা কি করে আসে সেটা আগের দিন দেখবে করেছিলাম, যে ইউ যদি একটা স্টেট প্রপার্টি হয় তাহলে ইউ এর জন্য ওই ইউটা এবং ইজ এ ফাংশন অফ টেম্পারেচার আর ভলিউম যদি হয়, তাহলে ডিউটাকে লেখা যায় ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিটি প্লাস ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ডিভি, এভাবে লেখা যায়। এবার জুল এক্সপেরিমেন্টের জন্য ডিউটা হচ্ছে 0, কেন 0, তার কারণ হচ্ছে এটার ক্ষেত্রে তোমার হচ্ছে এটা হচ্ছে আইডিয়াল গ্যাস, তাহলে এইটার ক্ষেত্রে যদি যখন ডিউটা যদি 0 হয়, কারণ আচ্ছা আমি এটা করে দিই, তোমার যদি অসুবিধা এটা বলে দিই। এই যে এই প্রমাণটা কি করে এসেছিল, এটা কিভাবে এসেছিল, যে বলেছিলাম যে ইউ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম অ্যান্ড হেন্স উই ক্যান রাইট du equals to del u del t at constant v dt plus del u del v at constant t dv, এটা লিখতে পারি। এইবার from first law of thermodynamics for Joule experiment, for Joule এক্সপেরিমেন্টের জন্য কি বলতে পারি, যে du equals to d cut q প্লাস d cut w, এবার এটা বলেছিলাম একটা অ্যাডিয়াবেটিক কন্টেনারে আছে সেই জন্য d cut q টা 0, তারপরে বলেছিলাম ফ্রি এক্সপ্যানশন হচ্ছে তার মানে d cut w টা 0, সেই জন্য du টা অ্যাজ এ হোল 0 হয়ে যাচ্ছে, তাহলে du টা 0 হচ্ছে মানে এইটা হচ্ছে গিয়ে 0, এই টোটালটা 0 হয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে del u del t at constant v dt equals to minus of del u del v at constant t dv হচ্ছিল, তাহলে সেখান থেকে ওই ডেল টি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট ইউ সেটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলেই এটা বেরিয়ে যাচ্ছিল এরকম, যে -1/cv ইন্টু ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি। ওই আগের দিন এটা করিয়েছিলাম দেখবে, আমি এই জন্য এখানে আর বলছি না, ওই 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 পেজটা খুললেই বুঝতে পারবে এই রিলেশনটা আসে মিউ জে ইকুয়ালস টু ডেল টি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট ইউ, এটা হচ্ছে বাই ডেফিনেশন, এবং সেখান থেকে এই রিলেশনটা ইজিলি আনা যায় যে -1/cv ইন্টু ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার এই ডেল ইউ ডেল ভি এর কনস্ট্যান্ট টি এটা কি, এইটা হচ্ছে আবার থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট, যেটা মানে আছে দুটো, যার মধ্যে ওয়ান অফ দ্য থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট যেটা এই ডেল ইউ ডেল ভি এট কনস্ট্যান্ট টি এর এক্সপ্রেশনটাকে দেয়, তো সেখান থেকে এইটাকে আবার লেখা যায় -1/cv ইন্টু
এই ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি মানে লেখা যায় টি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস পি, এইটা লেখা যায়। এটা হচ্ছে ফ্রম থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট, এটা লেখা যায়। তাহলে এই হচ্ছে জুল কোফিসিয়েন্টের এক্সপ্রেশন, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইবার জুল এক্সপেরিমেন্টে আমরা কি পেয়েছি? এবার জুল এক্সপেরিমেন্টে কি পেয়েছি? আমরা পেয়েছি যে ইন জুল এক্সপেরিমেন্ট, মানে ইন জুল এক্সপেরিমেন্টে আমরা কি কি পেয়েছি থেকে বড় কথা কি করেছি, এটা একটা ফ্রি এক্সপ্যানশন হয়েছে। এটা ফর শিওর যে ফ্রি এক্সপ্যানশন হয়েছে। তার মানে এক্সপ্যানশন মানেই ইন জুল এক্সপেরিমেন্ট ইট ইজ এ ফ্রি এক্সপ্যানশন। তার মানে ফ্রি এক্সপ্যানশন মানে কি, ডিভি যেটা সেটা গ্রেটার দেন 0, এক্সপ্যানশন হয়েছে মানে ভলিউম বেড়েছে, ডিভি গ্রেটার দেন 0। আচ্ছা, এবার মিউজের ডেফিনেশন কি, ডেল টি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট ইউ, এটা হচ্ছে মিউজের ডেফিনেশন। এবার ডিভি যদি গ্রেটার দেন 0 হয়, ডিভিটা পজিটিভ, তার মানে মিউজে এর সাইনটা ঠিক হবে ডিটির সাইন দিয়ে, কারণ ইউটা তো কনস্ট্যান্ট। এবার ডিভিটা হচ্ছে এখানে গ্রেটার দেন 0, তার মানে মিউজের সাইনটা ডিপেন্ড করে যাচ্ছে শুধুমাত্র ডেলটির ওপর বা ডিটির ওপর, তাই তো? তার মানে এবার অ্যাজ ডিভি যে অ্যাজ ডিভি গ্রেটার দেন 0, therefore মিউ যে গ্রেটার দেন 0 হবে when ডিটি গ্রেটার দেন 0, এটা হচ্ছে 1 নম্বর, তাই তো? কারণ ডিভিটা যেহেতু গ্রেটার দেন 0। 2 হচ্ছে মিউ যে লেস দেন 0 হবে when ডিটি লেস দেন 0। আর 3 নম্বর হচ্ছে মিউ যে ইকুয়ালস টু 0 হবে when ডিটি ইকুয়ালস টু 0। আচ্ছা, ডিটি গ্রেটার দেন 0 মানে এটা হচ্ছে হিটিং এফেক্ট দেখাবে, টেম্পারেচার বাড়বে। ডিটি লেস দেন 0 মানে এটা কুলিং এফেক্ট দেখাবে। আর ডিটি ইকুয়ালস টু 0 মানে নাইদার হিটিং নর কুলিং, এটা দেখাবে। আচ্ছা, এবার জুল এক্সপেরিমেন্টে কি হয়েছিল, জুল দাবি করছে যে ও আইডিয়াল গ্যাস নিয়ে কাজ করেছে, এটাও দাবি করছে। এবং তার জন্য ওই টোটাল এক্সপেরিমেন্টাল সেটআপের মধ্যে যে থার্মোমিটারটা সেট করেছিল, তাতে দেখা গেছিল যে ফাইনালি ও পেয়েছিল টেম্পারেচারের কোনো চেঞ্জ হয়নি, মানে ডিটিটা 0। তার মানে কি, তার মানে ও বলছে যে তার মানে ডিটি 0 কেন পেয়েছিল, কারণ তার জন্য জুল কোফিসিয়েন্টটা 0 ছিল, সেই জন্য ডিটিটা 0 পেয়েছিল। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার কথা হচ্ছে ডিটি তাহলে 0 কখন পাওয়া যায়? তাহলে এবার ও বলছে যে ও আইডিয়াল গ্যাস নিয়ে কাজ করছে, তাহলে আইডিয়াল গ্যাসের জন্য জুল কোফিসিয়েন্টটা বার করা যাক, সেটা হচ্ছে নেক্সট কথা। তাহলে তাহলে এবার ফর আইডিয়াল গ্যাস কি হচ্ছে, ফর আইডিয়াল গ্যাস কি পিভি ইকুয়ালস টু এনআরটি হয় এইটা। আচ্ছা, এবার জুল কোফিসিয়েন্ট মিউ যে হচ্ছে ডেল টি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট ইউ, তাহলে এটা ডিরেক্টলি বের করাটা কঠিন আছে, মানে ডিরেক্টলি ইউটাকে এখানে এর মধ্যে তো ইউ নেই, তাহলে ইউটাকে কনস্ট্যান্ট রেখে ডিরেক্টলি এই এক্সপ্রেশনটা বার করা এটা মানে অত ইজি না, কারণ ইউ তো নেই নর্মালি কোনো ইকুয়েশন অফ স্টেটের আর কি এক্সপ্রেশন ইউ থাকে না। তো তার মানে ইউটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে বার করাটা কঠিন, মানে বার করা যাবে না, সেই জন্য তাহলে এইটার আমার অন্য এক্সপ্রেশন গুলো দেখতে হবে। তাহলে অন্য এক্সপ্রেশন কি, -1/cv ইন্টু ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, এইটা একটা আছে। বা এইটা মানি আবার হচ্ছে -1/cv ইন্টু টি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস পি, এইটা। তাহলে সেকেন্ড এক্সপ্রেশনে ওই একই রকম ইউ লাগবে, কিন্তু আমি ইউ তো এখান থেকে বার করতে পারবো না। তাহলে থার্ড এক্সপ্রেশন যেটা, সেইটাতে দেখো আমি ইজিলি কিন্তু ইকুয়েশন অফ স্টেট জানলে প্রতিটা জিনিস বার করে নিতে পারবো। তাহলে ফর আইডিয়াল গ্যাস কি হচ্ছে, ডেল পি ডেল টি এট কনস্ট্যান্ট ভি বার করতে হবে ফর আইডিয়াল গ্যাসের জন্য। তাহলে ফর আইডিয়াল গ্যাস ডেল পি ডেল টি এট কনস্ট্যান্ট ভি কি হবে, পি ইকুয়ালস টু যদি এনআরটি বাই ভি হয়, তাহলে ভি কে কনস্ট্যান্ট রেখে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, তার মানে সেটা জাস্ট এনআর বাই ভি হবে। তাহলে মিউ যেটা কি হয়ে গেল,
মাইনাস 1/CV ইন্টু টি ইন্টু nr/v মাইনাস পি। আচ্ছা, তার মানে এটা হলো nRT বাই ভি, আর পি মানে আইডিয়াল গ্যাসের জন্য কি nRT বাই ভি, তার মানে 1/CV ইন্টু 1/CV ইন্টু nRT বাই ভি মাইনাস nRT বাই ভি, তার মানে এটা 0 হয়ে গেল। মাইনাস সরি, এটা এখানে একটা মাইনাস আছে, মাইনাস 1/CV ইন্টু -1/CV ইন্টু nRT বাই ভি মাইনাস nRT বাই ভি ইকুয়ালস টু 0 হয়ে গেল। তার মানে আইডিয়াল গ্যাসের জন্য মিউ যেটা 0 হয় সেই জন্য ডিটিটা আমরা 0 পেয়েছিলাম, যেটা নাইদার হিটিং নর কুলিং দেখাবে। এবার যদি এমন কোন একটা গ্যাস নিতাম, যেমন মনে হয় সেটা মনে হয় এর ভ্যান্ডারওয়াল গ্যাসের জন্য মনে হয় আগের দিন দেখিয়েছিলাম, তার জন্য যদি এরকম ডেল পি ডেল টি এট কনস্ট্যান্ট ভি সব বারটার করা হয়, তাহলে দেখা গেছিল এই যে এই এক্সপ্রেশনটা মানে ডেল ইউ ডেল বি এট কনস্ট্যান্ট টি বা এই বড় এক্সপ্রেশনটা, এইটার ভ্যালু এসেছিল এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, দেখবে এটা এসেছিল। আচ্ছা, এবার মিউ যে এক্সপ্রেশনের মধ্যে টোটাল কি আছে, -1/CV ইন্টু এইটা, তাহলে শুধু এইটুকুর ভ্যালু এসেছিল এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, তার সাথে -1/CV একটা গুণ আছে, তার মানে বেসিক্যালি হয়েছিল -1/CV ইন্টু এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এইটা এসেছিল। তার মানে মিউ যেটা ইটসেলফ মাইনাস চলে আসছে, ঠিক আছে। তাহলে মিউ জেটা মাইনাস আসছে মানে মিউ জেটা লেস দ্যান 0 আসছে। আচ্ছা, ডিভিটা গ্রেটার দ্যান 0 সব সময়ের জন্য, তাহলে মিউ জে যদি লেস দ্যান 0 আসে, তার মানে অবশ্যই ডিটিটা লেস দ্যান 0 বলেই মিউ জেটা লেস দ্যান 0 হচ্ছে, তাই তো, কারণ ডিভি টু অলওয়েজ গ্রেটার দ্যান 0, তাহলে মিউ যেটা লেস দ্যান 0 হচ্ছে, তার মানে কি, মানে অবশ্যই ডিটিটা লেস দ্যান 0 বলেই মিউ যেটা লেস দ্যান 0 হচ্ছে, তার মানে ডিটিটা লেস দ্যান 0 মানে ওখানে কুলিং এফেক্ট দেখাবে। তার মানে যদি আমি ভ্যান্ডারওয়াল গ্যাস নিয়ে টোটাল জুল এক্সপেরিমেন্টটা করতাম, তাহলে আমি পরিষ্কার দেখতে পেতাম যে টেম্পারেচারটা কমছে, ইনিশিয়াল যা দিয়ে শুরু করেছিলাম তার থেকে ফাইনাল টেম্পারেচার কমে যাচ্ছে, মানে কুলিং এফেক্ট দেখাচ্ছে। এবার যদি আমি এমন কোনো গ্যাস নিয়ে করতাম যেখানে আমার মিউ যেটা ফাইনালি পজিটিভ আসছে, তাহলে মিউ যেটা পজিটিভ আসছে, ডিভি ইজ অলওয়েজ পজিটিভ, তার মানে মিউ যে পজিটিভ হচ্ছে মানে কি, মানে ডিটিও তার মানে পজিটিভ বলেই মিউ যেটা ওভারঅল পজিটিভ আসছে, তার মানে সেই রকম গ্যাস নিয়ে যদি আমি জুল এক্সপেরিমেন্ট করতাম তাহলে সেটা হিটিং এফেক্ট দেখাতো। আর আইডিয়াল গ্যাসের জন্য নাইদার হিটিং নর কুলিং, কিছুই দেখায় না, কোনো টেম্পারেচারে চেঞ্জ হয় না। এইবার প্রশ্ন হচ্ছে আইডিয়াল গ্যাস তো বাস্তবে এক্সিস্টই করে না, তাহলে আইডিয়াল গ্যাস নিয়ে জুল এক্সপেরিমেন্ট করলোটা কি করে, সেইটার উত্তরই আগের দিন দিয়েছিলাম, যেটা একজন তোমাদের মধ্যে প্রশ্নও করেছিল, যে আইডিয়াল গ্যাস তো বাস্তবে এক্সিস্টই করে না, তাহলে আমি আইডিয়াল গ্যাস নিয়ে কাজটা জুল করলো কি করে। তখন উত্তরটা হচ্ছে যে না, আইডিয়াল গ্যাস নিয়ে হয়তো করেনি, হয়তো রিয়েল গ্যাস নিয়েই করেছে, কিন্তু থার্মোমিটার ততটাও ভালো ছিল না তখন, যে যে সামান্য হয়তো হতে পারে যে যে হয়তো মানে হতে পারে যে যে গ্যাসটা তো ঠিক আছে রিয়েল গ্যাস, কিন্তু গ্যাসের বাইরে যে জল রাখা হয়েছে, যে জলের টেম্পারেচারটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে 1 ডিগ্রি, সেই জলের তোমার ওই হিট ক্যাপাসিটি তো ভীষণ বেশি, জলের হিট ক্যাপাসিটি এতটাই বেশি যে অনেকটা বেশি কাজ করার প্রয়োজন 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য। এবার কিছুটা কাজ তো হয়েছে, তাতে হয়তো টেম্পারেচার কিছুটা বেড়েছে, কিন্তু থার্মোমিটারটাও তখন ততটা মানে বেড়েছে বা কমেছে, যা হয়েছে হয়েছে অ্যাকর্ডিং টু দা ও সে যে 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 ইকুয়েশন অফ স্টেট মেনে চলে ওই গ্যাসটা, সেই গ্যাসের অনুযায়ী অবশ্যই 0 না, মানে আইডিয়াল গ্যাস তো হয় না, তাহলে বেড়েছে বা কমেছে কিছু একটা হয়েছে টেম্পারেচার অ্যাকর্ডিং মানে ডিপেন্ডিং অন দা ইকুয়েশন অফ স্টেট অফ দ্যাট গ্যাস, বাট জলের আপেক্ষিক তাপ মানে হিট ক্যাপাসিটি এতটাই বেশি যে হয়তো অনেকটা কাজ করলে তবে গিয়ে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়তো, সেই জন্য এখন যতটা কাজ করা হয়েছে সেই রেসপেক্টে হয়তো খুব সামান্য টেম্পারেচার বেড়েছে বা কমেছে কিছু একটা হয়েছে, বাট থার্মোমিটার অতটাও ভালো না যে কি সেই সামান্য আর কি চেঞ্জ ইন টেম্পারেচারটাকে ক্যাপচার করতে পারে, সেই জন্যই একটা ওভারঅল ওটা নো চেঞ্জ ইন টেম্পারেচার দেখিয়ে দিচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। বাট এমন না যে আইডিয়াল গ্যাস নিয়ে কাজ করেছে, আইডিয়াল গ্যাসের মতোই মনে হচ্ছে, হ্যাঁ, কিন্তু আইডিয়াল গ্যাস তো এক্সিস্ট করে না বাস্তবে, ঠিক আছে, এবার বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা।
আচ্ছা, তাহলে এই হলো। আচ্ছা, এরপর কি? আচ্ছা, তাহলে এরপর আগের দিন। হ্যাঁ, বলো। হ্যাঁ, বলো। আচ্ছা, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সেই আগের দিন যেটা বলেছিলাম যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ নাথিং বাট দ্য কনজারভেশন অফ এনার্জি। মানে আগের দিন তো ওটা প্রথমত বলেই দিয়েছিলাম যে আর কি, যে কোনো একটা ইউনিভার্সের ক্ষেত্রে, ইউনিভার্স যেটা একটা আইসোলেটেড সিস্টেম, তার মানে সে কোনো রকম মানে আর কি তোমার ইয়ে করছে না, যে আইসোলেটেড মানে কি, মানে সে কোনো রকম ওয়ার্কের আদান প্রদান করছে না, হিটের আদান প্রদান করছে না। তার মানে ডি কাট কিউটাও জিরো, ডি কাট ডাব্লিউটাও জিরো, তার মানে ডিউটা জিরো, তার মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা জিরো। মানে কি, মানে এনার্জি ইজ কনস্ট্যান্ট, মানে কনজার্ভড। সেটাই হচ্ছে ওই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ নাথিং বাট দ্য আর কি কনজারভেশন অফ এনার্জি। বাট এখানে কথা আছে, কথাটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি সেটা ইজ অ্যাপ্লিকেবল ফর ইচ অ্যান্ড এভরি পার্টিকেল, মানে যতই, মানে ইভেন ইন দ্য মাইক্রোস্কোপিক রিজিয়ন অলসো। বাট ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স বা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ অ্যাপ্লিকেবল ইন আ ম্যাক্রোস্কোপিক প্রবলেম। সেই জন্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স মানে কনজারভেশন অফ এনার্জি, বাট কনজারভেশন অফ এনার্জি মানেই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স নয়। এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এইটা লিখতে হবে, আমি এটাই বলেছিলাম, তোমরা একটু জাস্ট ভেবো। মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ অ্যাপ্লিকেবল ফর ম্যাক্রোস্কোপিক, কারণ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স ইজ অ্যাপ্লিকেবল ফর ম্যাক্রোস্কোপিক প্রবলেম। ঠিক আছে। আর ইয়ে কি বলে, কনজারভেশন অফ এনার্জি ইজ অ্যাপ্লিকেবল ফর ইচ অ্যান্ড এভরি ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলের জন্যও অ্যাপ্লিকেবল ইন মাইক্রোস্কোপিক রিজিয়ন, ভালো কথায় বলতে গেলে। সেই জন্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স মানে কনজারভেশন অফ এনার্জি, বাট কনজারভেশন অফ এনার্জি নট ডাজ নট নেসেসারিলি ইমপ্লাই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এই দুটো তিনটে কথাই এক্সট্রা অ্যাড করে দিতে হবে, বাকি ওই লিখবে যেভাবে বলেছিলাম, যে ফর আইসোলেটেড সিস্টেম, যে আমাদের তো ডিকাট কিউ জিরো, ডিকাট ডাব্লিউ জিরো, সেই জন্য ডিউটা জিরো হচ্ছে, তার মানে এনার্জি কনজার্ভড হচ্ছে। বাট নাও first law of thermodynamics is applicable, first law of thermodynamics or classical thermodynamics is applicable for macroscopic problem, macroscopic particle, but conservation of energy is true for each and every particle exist in the world, মানে যা প্রত্যেকটা ছোট ছোট জিনিসের জন্যই applicable, or মানে in other words it is applicable in the microscopic world also, মাইক্রোস্কোপিক এন্ড ম্যাক্রোস্কোপিক, মানে ইন বোথ অলসো, মানে যা কিছু আছে সব কিছুর জন্য। দিস মিনস ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স মানে মানে হচ্ছে অবশ্যই কনজারভেশন, মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ওবেজ কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল, বাট কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল ডাজ নট নেসেসারিলি মিন অনলি দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, বুঝেছো? আচ্ছা, তারপরে আগের দিন বাকি ছিল ইন্টারনাল প্রেসার বলে একটা টার্ম বলেছিলাম, এটা আগের দিন বাকি ছিল এইটা। আচ্ছা, ইন্টারনাল প্রেসারটা কি? এইটা হচ্ছে বেসিক্যালি ওই যে সমস্ত গ্যাসের মধ্যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন থাকে, তাদের এই ইন্টারমলিকুলার ইন্টারাকশন গুলোকে বলা হয় কোহেসিভ ফোর্স। সেই কোহেসিভ ফোর্স পার ইউনিট এরিয়া, ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, সেটাই হচ্ছে ইন্টারনাল প্রেসার। তাহলে কি, মানে বেসিক্যালি, ফর মানে ধরো ফর isothermal expansion against cohesive force, we can write, মানে কি কি বলছে, যে ধরো আমি কোন একটা গ্যাসকে আইসোথার্মালি এক্সপ্যান্ড করছি
এবং তাহলে সেই গ্যাসটা যদি রিয়েল গ্যাস হয় তাহলে তাকে এক্সপ্যান্ড করছি কিসের বিরুদ্ধে, ওর মধ্যে যে কোহেসিভ ফোর্স আছে সেই কোহেসিভ ফোর্স মানে কোহেসিভ ফোর্স পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে, তার বিরুদ্ধে আমি তার এগেনস্টে আমি একে আইসোথার্মালি এক্সপ্যান্ড করছি। তাহলে আমি কি পরিমাণ কাজ করছি, তাহলে আচ্ছা তাহলে প্রথমত হচ্ছে মানে এই যে আমি ইন্টারনাল প্রেসার এইটা হচ্ছে কোহেসিভ ফোর্স পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, এইটা হচ্ছে ডেফিনেশন অফ ইন্টারনাল প্রেসার, কোহেসিভ ফোর্স পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া এইটা। আচ্ছা এইবার আমি এইটা বলছি, একটু আগে পরে হয়ে গেল। তাহলে ফর আইসোথার্মাল এক্সপ্যানশন এগেনস্ট কোহেসিভ ফোর্স আমরা কি লিখতে পারি, যে তার মানে এখানে মানে কাজের পরিমাণটা হচ্ছে পিডিভি। আচ্ছা এইবার এইটা শুধু এইটা তো তার মানে এই যে ইন্টারনাল প্রেসার মানে ওই গ্যাস মলিকুল গ্যাসের মধ্যে যে ইন্টারনাল যে প্রেসারটা কাজ করছে তার বিরুদ্ধে এক্সপ্যানশনটা হচ্ছে, সেজন্য আমি ইন্টারনাল প্রেসার দিয়ে লিখছি। আর যখন আমি ইন্টারনাল প্রেসার দিয়ে লিখবো তখন এই মাইনাসটা থাকে না, তখন আমরা এই হাইড্রোস্ট্যাটিক প্রসেসের ক্ষেত্রে দেখে এসেছি। তার মানে এই পি ইন্টারনাল ইন্টু ডিভি এইটা 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 কার সাথে সমান হবে, এর মধ্যে এই কাজটা করার ফলে এটা একটা আইসোথার্মাল প্রসেস মানে কোনো রকম হিটের মানে আইসোথার্মাল প্রসেস মানে টেম্পারেচারের কোনো চেঞ্জ হচ্ছে না, হিটের কিছু আদান প্রদান এখানে হচ্ছে না, ঠিক আছে। তাহলে এই এই পি ইন্টারনাল ডিভি এই টোটাল কাজটা এর সমান হচ্ছে শুধুমাত্র ইন্টারনাল এনার্জি হিসাবে ওর মধ্যে থেকে যাচ্ছে। তার মানে পি ইন্টারনাল ডিভি ইকুয়াল টু এই ইন্টারনাল এনার্জি, এইটা হচ্ছে ফর ইন্টারনাল প্রেসারের জন্য। যদি ইন্টারনাল প্রেসারের এগেনস্টে যদি একটা গ্যাসকে এক্সপ্যান্ড করা হয় তাহলে তার কাজের পরিমাণ সেটা শুধুমাত্র ইন্টারনাল এনার্জি চেঞ্জ হিসাবে ওর মধ্যে থেকে যাবে, কারণ আইসোথার্মাল বলেছি কোনো রকম হিট বা টেম্পারেচারের এখানে কোনো ব্যাপার নেই। তাহলে এবার ডিইউটা কি, ডিইউটা আমরা কি লিখতে পারি, সেটাকে আবার লিখতে পারি del u del t at constant v dt plus del u del v at constant t dv, এটা লিখতে পারি। আচ্ছা এবার কি আইসোথার্মাল প্রসেস মানে ডিটিটা জিরো, ফর আইসোথার্মাল প্রসেস এটা জিরো, তার মানে এটা শুধু থেকে যাচ্ছে del u del v at constant t dv, এটা থেকে যাচ্ছে del u del v at constant t dv। আচ্ছা এবার নাও dv নট ইকুয়ালস টু জিরো, যে দুদিকেই dv আছে তার মানে dv যদি নট ইকুয়ালস টু জিরো আমি দুদিক থেকে ক্যান্সেল করে দিতে পারি, তাহলে দেন p internal equals to del u del v at constant t. This is the expression for internal pressure. This is the expression for internal pressure. ঠিক আছে এইটা। তাহলে আইডিয়াল গ্যাসের জন্য del u del v at constant t কি হবে, del u del v at constant t একটু আগেই তো এটা নিয়ে এত যখন তোমরা না জেনে ওটা নিয়ে অত কথা বললে, এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করো। del u del v at constant t টা কি হবে ফ্রম থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট থেকে একটু আগেই দেখলাম, তাহলে সেইটার জন্য আইডিয়াল গ্যাসের জন্য তো সেই পার্টটা জিরো হয় দেখলাম তো, তার মানে ইন্টারনাল প্রেসার ফর আইডিয়াল গ্যাস জিরো, সেটা তাই তো হবে কারণ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কোনো ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশন বা কোনো কোহেসিভ ফোর্স তো নেই। আর ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য কি হবে সেটা আগের দিন করেছিলাম, ফর ভ্যান ডার ওয়াল গ্যাস del u del v at constant t সেটা ছিল ফ্রম t into del p del t at constant v minus p from thermodynamic equation of state, যেটা আগের দিন এসেছিল n স্কয়ার a বাই v স্কয়ার। এইটা তার মানে ফর ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য p ইন্টারনাল ইন্টারনাল প্রেসার সেটা হচ্ছে n স্কয়ার a বাই v স্কয়ার বা n স্কয়ার s a বাই বা a বাই a বাই v বার তার স্কয়ার, এইটা
ঠিক আছে? এইটা তোমাদের কোশ্চেনে আসলে তোমরা এটা করে দেবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, এইটা হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ বলো। না, ডিকাট কিউটা জিরো হচ্ছে না, ডিটিটা জিরো, ডিকাট কিউটা এখানে জিরো হচ্ছে না। মানে আমি এখানে বলছি ফর আইসোথার্মাল এক্সপ্যানশন এন্ড ফর, মানে যেখানে হিটেরও কোনো, মানে হিটের কোনো আদান প্রদান হচ্ছে না, আমি ডিকাট কিউটা এখানে জিরো বলে দিচ্ছি। ঠিক আছে, মানে দেয়ার ইজ নো চেঞ্জ ইন হিট, শুধুমাত্র ওয়ার্ক করছে, তার জন্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে জুল থমসন এক্সপেরিমেন্ট, এটা পড়বো। আচ্ছা, জুল থমসন এক্সপেরিমেন্ট কি? এটাও তাহলে হচ্ছে এই ওয়ান অফ দা আর একটা এক্সপেরিমেন্ট আগেরটার মতোই। এটা আর একটা এক্সপেরিমেন্ট, কিন্তু ইট ইজ আ থ্রটলিং প্রসেস। থ্রটলিং প্রসেস কি বলবো সব থেকে, তোমরা মানে সোজা ভাষায় এটা হচ্ছে একটা ইরিভার্সিবল প্রসেস, যেখানে টু স্টেপে ব্যাপারটা, টু স্টেপে প্রথমে টু স্টেপেই বুঝবো আর কি। একটা ইরিভার্সিবল প্রসেস যেখানে একটা কিছু চেঞ্জ করা হচ্ছে, তারপরে তার ড্রাস্টিক চেঞ্জ হয়ে জিনিসটা প্রথমে ইকুইলিব্রিয়ামে ছিল, তারপরে আবার ফাইনালি ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাচ্ছে, কারণ ইরিভার্সিবল প্রসেস। তাহলে প্রথমত এটা হচ্ছে একটা ইরিভার্সিবল প্রসেস। ইরিভার্সিবল কি প্রসেস? এটা হচ্ছে আগেন একটা ইরিভার্সিবল এক্সপ্যানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস বা অফ এ গ্যাস, ইরিভার্সিবল এক্সপ্যানশন অফ এ গ্যাস ইন অ্যাডিয়াবেটিক কন্ডিশন, এরকম একটা প্রসেস। এবং এর আসল মোটিভটা কি ছিল? এর মোটিভটাও ছিল যে টেম্পারেচারকে কমানো, টেম্পারেচারকে কি করে আমরা কমাতে পারি সেটাই হচ্ছে আসল দেখার কথা ছিল। বা টেম্পারেচার মানে কোন গ্যাস ইউজ করলে টেম্পারেচার কমবে, কোন গ্যাস ইউজ করলে টেম্পারেচার বাড়বে, বা কোন গ্যাস ইউজ করলে কিছুই চেঞ্জ হবে না, সেই একই জিনিস যেটা জুল এক্সপেরিমেন্টে দেখেছিলাম, এখানেও সেম, যে টেম্পারেচারকে আমরা কি করে লোয়ার অ্যান্ড লোয়ার টেম্পারেচার অ্যাচিভ করতে পারি বাই ইরিভার্সিবল অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন অফ এ গ্যাস। এইটা ছিল এই জুল থমসন এক্সপেরিমেন্টের উদ্দেশ্য। ঠিক আছে, এইটা। আচ্ছা, তাহলে কি কি বললাম? যে এক নম্বর, ইট ওয়াজ it was designed for lowering temperature। 2 নম্বর, it is a special kind of irreversible expansion under adiabatic condition, এইটা। আচ্ছা, 3 নম্বর হচ্ছে it is a throttling process। থ্রটলিং প্রসেস কথাটার মানে কি এটা বলবো। তাহলে ইট ইজ এ থ্রটলিং প্রসেস, এই ছিল ব্যাপার। ঠিক আছে, তাহলে এক্সপেরিমেন্টাল সেটআপটা কেমন ছিল? আচ্ছা, এই এক্সপেরিমেন্টাল সেটআপটা ছিল তোমার হচ্ছে অনেকটা এইরকম, যে ইনিশিয়ালি ধরো এরকম ভাবে একটা, মানে একটা ভ্যাকুয়াম মতো ছিল,
যার মধ্যে এরকম একটা মুভেবল ভ্যাকুয়াম বা মানে কম্পার্টমেন্ট বা ভালভ বলতে পারি, সেটাকে মানে সেটা হচ্ছে এরকম ভাবে ছিল সেইখানে, মানে এখানে আমরা কিছু মুভ করছি না, কিন্তু এরকম ভাবে ছিল, এর সাথে এরকম একটা পিস্টন লেগেছিল, আর এইরকম ভাবে এইখানে এটা ছিল, এইখানে একটা ছোট তোমার হচ্ছে এই অরিফিস মতো ছিল, এরকম একটা ব্যাপার ছিল। আচ্ছা, আর তার সাথে তোমার হচ্ছে এইখানে আবার এরকম একটা পিস্টন মতো ছিল এইরকম। আচ্ছা, ইনিশিয়ালি এর মধ্যে গ্যাস ছিল, যখন তার প্রেসার ছিল P1, ভলিউম ছিল V1, টেম্পারেচার ছিল T1, এটা ছিল ইনিশিয়ালি। আর এই যে ওয়ালটা যেটা ছিল, এইটা ছিল একটা অ্যাডিয়াবেটিক ওয়াল, এটা ছিল একটা অ্যাডিয়াবেটিক ওয়াল, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল ইনিশিয়ালি। আচ্ছা, ফাইনালি এটা কোথায় আসলো, এবার এটাকে আমরা ইরিভার্সিবল এক্সপ্যানশন করছি আন্ডার অ্যাডিয়াবেটিক কন্ডিশন। আচ্ছা, এবার ইরিভার্সিবলি এক্সপ্যানশন করছি মানে কি, ইরিভার্সিবল মানে প্রথমে এটা ইকুইলিব্রিয়ামে ছিল, আর এবার হঠাৎ করেই এটা কি হয়ে যাবে, মানে প্রথমে একদম ঠিক ঠিক ভাবেই ছিল, সারাউন্ডিং এর সাথে ইকুইলিব্রিয়ামে ছিল যেমন হওয়া উচিত, তারপরে আমি ইরিভার্সিবল করছি মানে এটা ফাইনাল স্টেটে আসলো, সেখানে এসে আবার ইকুইলিব্রিয়ামে আসবে। মাঝে মাঝে কি হয়েছে আমি জানি না, ঠিক আছে, প্রতিটা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে কি হয়েছে আমি জানি না। আচ্ছা, তাহলে এখান থেকে এবারও ফাইনাল স্টেটে আসছে, কেমন ফাইনাল স্টেটে আসলে এক্সপ্যানশন হয়েছে, তাহলে অবশ্যই এখন যে কম্পার্টমেন্টে আছে তার থেকে একটু বেশি ভলিউমের কোনো কম্পার্টমেন্টে গ্যাসটা চলে যাবে, সেইটাকে ধরো, সেটা ধরো এরকম টাইপের কম্পার্টমেন্টটা আঁকছি, এখন এটা এইরকম জায়গায় চলে এসছে তোমার, এইরকম এই এই এইরকম একটা অরিফিস মতো আছে, আর এখন এই কম্পার্টমেন্টের ভলিউমটা এরকম বেড়ে গেছে, এইটা এইটা হয়েছে। আচ্ছা, এবার এর প্রেসার হচ্ছে P2, ভলিউম V2, আর টেম্পারেচার হচ্ছে তোমার ধরো T2। তাহলে এবার এখানে ইরিভার্সিবল এক্সপ্যানশন হয়েছে, এটা হচ্ছে একটা ইরিভার্সিবল এক্সপ্যানশন, তার মানে হচ্ছে V2 গ্রেটার দেন V1 আর P2 লেস দেন P1, ইরিভার্সিবল এক্সপ্যানশন হয়েছে মানে, তাই তো, ফাইনাল প্রেসারটা ইনিশিয়াল প্রেসারের থেকে কম হবে আর ফাইনাল ভলিউমটা বেশি হবে, এটা হয়েছে। তাহলে এইটা হচ্ছে ফাইনাল স্টেট। আচ্ছা, এবার এই পুরো প্রসেসটার মধ্যে আমাকে দেখতে হবে টেম্পারেচারটা কতটা কমেছে বা টেম্পারেচারের কি চেঞ্জ হয়েছে, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার ওয়ার্ক ডান ইন কম্পার্টমেন্ট 1, সেখানে কি হবে, এটা একটা ইরিভার্সিবল প্রসেস, তাহলে ইরিভার্সিবল প্রসেস যাই হোক না কেন তার জন্য ওয়ার্কের এক্সপ্রেশন হয় -P2 ইন্টু V2 - V1, এটা আমরা জানি। তাহলে তাহলে প্রথম স্টেপের জন্য আমার ওয়ার্ক ডান W1 ধরো বলছি কম্পার্টমেন্ট 1 এর জন্য, সেটা কি হবে। আচ্ছা, আচ্ছা, এখানে কি হবে, এখানে আচ্ছা দেখো, তাহলে ইনিশিয়ালি এটা কি ছিল, মানে মানে এটার হচ্ছে, তাহলে এটার ফাইনাল ভলিউমটা কি, এটার ফাইনাল ভলিউম হচ্ছে P1, কারণ এটা এখন যখন ফাইনাল মানে একটা নর্মাল যখন স্টেটে আছে তখন এর ভলিউম হচ্ছে, তখন হচ্ছে প্রেসার হচ্ছে P1, তাহলে এ হচ্ছে -P1 প্রেসার। আচ্ছা, এবার V2 - V1। আচ্ছা, এবার এইটার পরে এইটার পরে যখন আমি এইটা থেকে এই সেকেন্ডটাতে আসবো, তার আগে প্রথমে এটা V1 ভলিউমে ছিল, তারপরে এটা 0 ভলিউমে চলে গেল, সেই জন্যই তো পরের কম্পার্টমেন্টে আসবো। তার মানে শুধুমাত্র কম্পার্টমেন্ট 1 এর ক্ষেত্রে ফাইনাল ভলিউম 0 মাইনাস ইনিশিয়াল ভলিউম V1, তাহলে টোটালটা হচ্ছে P1 V1, এটা বোঝো। দেখো, আমাদের ইরিভার্সিবল এক্সপ্যানশনের ক্ষেত্রে আমাদের ওয়ার্কের ফর্মুলাটা কি, -P2 ইন্টু V2 - V1। এই P2টা কি, P2টা হচ্ছে সেই প্রেসার
এটা হচ্ছে কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসার, যার এগেনস্টে আমরা ইরিভার্সিবলি এক্সপ্যান্ড করছি বা কম্প্রেস করছি, তাই তো? তার মানে সেই কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসারটা এখানে কি, এই P1। কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসার মানে কি, মানে সিস্টেমের প্রেসার যেটা এক্সটার্নাল প্রেসারের সাথে সমান আছে, কারণ ওটা মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে, সেটাই তো ইরিভার্সিবল প্রসেসের ডেফিনেশন। তাহলে এখানে সেই প্রেসারটা P1, তাহলে মাইনাস P1 ইন্টু V2 মাইনাস V1। এবার এর V2টা কি হবে, শুধুমাত্র কম্পার্টমেন্ট 1 এর জন্য প্রথমে V1 ভলিউমে আছে, তারপরে এটা 0 হয়ে যাবে, সেই জন্য তো V2 কম্পার্টমেন্ট 2 তে গ্যাসটা আসছে, তাহলে ফাইনাল ভলিউম 0 আর ইনিশিয়ালি V1 এ ছিল, তাহলে 0 মাইনাস V1, তার মানে প্লাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে P1 V1। আচ্ছা, আবার হচ্ছে ওয়ার্ক ডান। আচ্ছা দেখো, এই কম্পার্টমেন্ট 1 এর জন্য কি হচ্ছে, কম্পার্টমেন্ট 1 এটা হচ্ছে একটা ইরিভার্সিবল প্রসেস বলছি, তাহলে ইরিভার্সিবল প্রসেস যদি হয় তাহলে তার জন্য ওয়ার্কের পরিমাণ কি হয়, মাইনাস P2 ইন্টু V2 মাইনাস V1 হয়, এটা আমরা সবসময় দেখে আসছি। আচ্ছা P2 মানে কি, মানে P2 মানে দেখতে লাগছে একটা ফাইনাল প্রেসার, ফাইনাল প্রেসার মানে কি ইরিভার্সিবল প্রসেসের জন্য, মানে এটা একটা প্রেসার যেটা সারাউন্ডিং প্রেসারের সাথে, মানে একটা কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসারের বিরুদ্ধে আমরা কাজ যখন করি সেটা একটা ইরিভার্সিবল প্রসেস। সেই কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসারটা অ্যাকচুয়ালি কি, সেটাই তো এই ফাইনাল প্রেসার অফ দ্য সিস্টেমের সাথে সমান হয়, কারণ সেটাই তো ইরিভার্সিবল প্রসেসের ডেফিনেশন, যে যে প্রথমে সিস্টেম ইজ ইন সারাউন্ডিং ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং, এই উইথ দ্য সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং, মানে কি সিস্টেমের প্রেসার আর সারাউন্ডিং এর প্রেসার একই, সেই জন্য সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং, সেই প্রেসারটাই হচ্ছে ওই যে সিস্টেমের প্রেসারটা, তারপরে একটা কিছু চেঞ্জ হচ্ছে, দেন ইন দ্য ফাইনাল স্টেপে গিয়ে সিস্টেম ইজ আগেন ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং। তাহলে যে এই কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসার যেটা, সেটাই হচ্ছে এই প্রেসারটা P1। আচ্ছা এইবার হচ্ছে আমার ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম। আচ্ছা ফাইনাল ভলিউম এই কম্পার্টমেন্টের কি হবে, ফাইনাল ভলিউম 0 হয়ে যাবে, কারণ কম্পার্টমেন্ট থেকে পুরো গ্যাসটা চলে যাচ্ছে এই ফার্স্ট কম্পার্টমেন্ট থেকে সেকেন্ড কম্পার্টমেন্টে, তার মানে ফাইনালি এই ফার্স্ট কম্পার্টমেন্টের ভলিউমটা 0 হয়ে যাচ্ছে, আর ইনিশিয়ালি V1 ছিল, তাই তো? তাহলে এই যে জন্য 0 মাইনাস V1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে P1 V1। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে এইটা। আচ্ছা, আর ওয়ার্ক ডান ইন কম্পার্টমেন্ট 2, এটাতে কি হবে তাহলে, এইটাতে হবে হচ্ছে W2 ইকুয়ালস টু ওই মাইনাস P2 ইন্টু এটার ক্ষেত্রে কি, ইনিশিয়ালি এর ভলিউম 0 ছিল, ফাইনালি এর ভলিউম V2 হলো, তাহলে V2 মাইনাস 0, তার মানে মাইনাস P2 V2, এটা হলো। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক কি হবে ওই পাতায় যাচ্ছি। টোটাল ওয়ার্ক কি হবে, টোটাল ওয়ার্ক W ইকুয়ালস টু W1 প্লাস W2, তার মানে এটা হচ্ছে W1 হচ্ছে P1 V1 মাইনাস P2 V2, এটা ছিল কারণ W1 ছিল প্লাস P1 V1, W2 হচ্ছে মাইনাস P2 V2 এইটা। আচ্ছা এবার এটা হচ্ছে একটা অ্যাডিয়াবেটিক প্রসেস, তার মানে কিউটা 0। আচ্ছা তার মানে and heat involved, কিউটা 0 as the system is enclosed by adiabatic boundary, এইটা তার মানে from first law of thermodynamics আমরা কি জানি, ডেল্টা U ইকুয়ালস টু Q প্লাস W,
এটা জানি ফর এ ফাইনাইট চেঞ্জের জন্য ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ। এবার কিউটা তো জিরো, তার মানে অর ডেল্টা ইউটাকে আমরা কি লিখতে পারি, যদি দুটো স্টেপে ভাবি তাহলে এইটাকে আমরা লিখতে পারি ইউ টু মাইনাস ইউ ওয়ান ইকুয়ালস টু কিউটা জিরো, ডাব্লিউ এসছে পি ওয়ান ভি ওয়ান মাইনাস পি টু ভি টু, এটা এসেছে। অর এখান থেকে আমরা দেখো এটাকে লিখতে পারি ইউ টু প্লাস পি টু ভি টু ইকুয়ালস টু ইউ ওয়ান প্লাস পি ওয়ান ভি ওয়ান, এটা লিখতে পারি। তার মানে এটা মানে কি, তার মানে এটা মানে কি ইউ প্লাস পিভি এইটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই ইউ প্লাস পিভি এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট এটা। আচ্ছা এবার ইউ হচ্ছে ইটসেলফ একটা এনার্জি, আর পিভি অলসো এনার্জি, কারণ ডাব্লিউ মানে হচ্ছে পিভি ওয়ার্ক নিয়ে আমরা পড়েছি, তাহলে পি ইন্টু ভি এটা মিলে একটা এনার্জি। তার মানে ইউ প্লাস পিভি এই টোটালটা একটা এনার্জির কোনো টার্ম দিচ্ছে। ইউ হচ্ছে একটা এনার্জি আর পি ইন্টু ভি অলসো এনার্জি, তাহলে ইউ প্লাস পিভি এই টোটালটা মিলে একটা এনার্জি টার্ম দিচ্ছে। সেই এই ইউ প্লাস পিভির একটা স্পেশাল সিগনিফিকেন্স আছে ইন ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স। তখন লোকে যেটা ভাবলো তাহলে যে ইউ প্লাস পিভি এইরকম একটা টার্ম কি সবসময় ইউ প্লাস পিভি ইউ প্লাস পিভি এরকম ভাবে নাম বলে এর একটা স্পেশাল নাম দিয়ে দেওয়া যায়, এইটারই তখন নাম দিল এনথ্যালপি, হুইচ ইজ অ্যানাদার এনার্জি কোয়ান্টিটি, মানে এটা অ্যানাদার ফর্ম অফ এনার্জি। এবং মেনলি পরে দেখা যাবে যে এনথ্যালপি অ্যাকচুয়ালি কোন এনার্জি, এনথ্যালপি হচ্ছে চেঞ্জ ইন হিট বা হিট চেঞ্জ ফর এ সিস্টেম ওয়েন প্রেশার ইজ কনস্ট্যান্ট। যদি প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখা হয় তাহলে তার যে সিস্টেমের জন্য সিস্টেমের যে হিট চেঞ্জ হচ্ছে কোনো একটা পার্টিকুলার প্রসেসে, তা সেইটা হচ্ছে সেই হিট চেঞ্জটা হচ্ছে ওই প্রসেসের জন্য ওই সিস্টেমের এনথ্যালপি চেঞ্জ, সেটা পরে দেখা যাবে। ঠিক আছে, তাহলে দ্য কম্বিনেশন ইউ প্লাস পিভি has a special significance in classical thermodynamics and it is called by a different name, say enthalpy, and it is denoted by H, H দিয়ে দেখানো হয়। তার মানে বাই ডেফিনেশন H equals to U plus PV, এটা হচ্ছে এনথালপি ডেফিনেশন, H equals to U plus PV। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা তাহলে এবার কথাটা হচ্ছে যে ঠিক আছে H equals to U plus PV যেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকছে ফর জুল থমসন এক্সপেরিমেন্ট, সেটাই আমরা তার মানে পাচ্ছি, তাই তো ইউ প্লাস পিভিটা জুল থমসন এক্সপেরিমেন্টে কনস্ট্যান্ট থাকছে। হ্যাঁ মানে সেটাই তো পেলাম যে যে ফাইনাল ইনিশিয়াল স্টেপে আর ফাইনাল স্টেপে ইউ প্লাস পিভি এই টার্মটা কনস্ট্যান্ট। এবার ইউ প্লাস পিভির নাম দেওয়া হলো, একটা নতুন নাম দেওয়া হলো যেটা হচ্ছে এনথ্যালপি, তার মানে কি বলছে, তার মানে এনথ্যালপি কনস্ট্যান্ট এটা বলছে। তার মানে ইন জুল থমসন এক্সপেরিমেন্ট এইটার ক্ষেত্রে কি হচ্ছে যে H1 equals to H2 হচ্ছে, তার মানে দ্যাট ইজ H is constant, এটা হচ্ছে।
তার মানে কি বলতে পারি, এইচ ইজ কনস্ট্যান্ট মানে কি, তার মানে প্রসেসটা জুড়ে এইচটা কনস্ট্যান্ট যদি বলি তার মানে কি, তার মানে এনথালপি কনস্ট্যান্ট মানে এটাকে বলা হয় আইসেনথালপিক প্রসেস, তার মানে জুল থমসন এক্সপ্যানশন ইজ অ্যান আইসেনথালপিক প্রসেস। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে জুল থমসন এক্সপ্যানশন ইজ অ্যান আইসেনথালপিক প্রসেস, এটা বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ এবার কেটে দেবো। জুল থমসন এক্সপেরিমেন্ট এক্সপেনশন ইজ অ্যান আইসেনথালপিক প্রসেস, এই অবধি আমরা বলতে পারি। তাহলে দেখা যাক এটা ভালো করে বোঝা যাক যে আদৌ এটা হয় কিনা, কি ব্যাপার। তাহলে এটা পরের লিঙ্কে বলছি, পরের লিঙ্কটা দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা দেখা যাক কি বলছে, জুল থমসন এক্সপেরিমেন্ট ইজ অ্যান আইসেনথালপিক প্রসেস, এইটা। আচ্ছা, তার মানে আইসেনথালপিক প্রসেস কি হবে, আইসেনথালপিক প্রসেস তাহলে কাকে বলা উচিত, যে যে প্রসেসে থ্রু আউট দ্য প্রসেস জুড়ে এনথালপি কনস্ট্যান্ট থাকবে তাকেই আইসেনথালপিক প্রসেস বলা উচিত। আচ্ছা, এইবার জুল থমসন এক্সপেরিমেন্ট ইজ কি এক্সপেরিমেন্ট, কি প্রসেস, এটা তো একটা ইররিভার্সিবল প্রসেস। তাহলে আচ্ছা, তাহলে জুল থমসন এক্সপেরিমেন্ট মানে আইসেনথালপিক প্রসেস কাকে বলা উচিত, যে প্রসেসে এনথালপিটা থ্রু আউট দ্য প্রসেস জুড়ে কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, এবার জুল থমসন এক্সপেনশন এটা তো একটা ইররিভার্সিবল প্রসেস, তাহলে ইররিভার্সিবল প্রসেসের
তুমি শুধু ইনিশিয়াল স্টেট সম্পর্কে জানো, ফাইনাল স্টেট সম্পর্কে জানো, মাঝে কি হয়েছে তো তুমি কিছু জানো না, তোমার তো কোনো আইডিয়া নেই, মাঝের স্টেট সম্পর্কে তো আমাদের কোনো আইডিয়া নেই, আমরা শুধু ইনিশিয়াল স্টেট সম্পর্কে জানি আর ফাইনাল স্টেট সম্পর্কে জানি। তাহলে এটা কি করে বলতে পারছি যে মাঝখানে স্টেপগুলোতে এনথালপি চেঞ্জ হয়েছে না কি হয়েছে, কত হয়েছে, কিছু এটা জানি না, শুধু ইনিশিয়াল স্টেট সম্পর্কে জানি, এনথালপি আর ফাইনাল স্টেটের এনথালপি জানি, এবং সেই দুটো সমান হচ্ছে, ঠিক আছে, তাতে অসুবিধা নেই। বাট মাঝের স্টেপগুলোতে কি হয়েছে তো জানি না। সেই জন্য জুল-থমসন এক্সপেরিমেন্ট ইজ নট অ্যান আইসেনথ্যালপিক প্রসেস। মানে এইখানে অবশ্যই তার ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট এনথ্যালপিটা সেম থাকছে, বাট আইসেনথ্যালপিক প্রসেস তাকেই বলা উচিত যার প্রত্যেকটা স্টেপে থ্রু আউট দ্য প্রসেস এনথ্যালপিটা কনস্ট্যান্ট থাকবে। বাট অ্যাজ ইট ইজ আ ইরিভার্সিবল প্রসেস, সেজনের ভেতরের স্টেপগুলোতে কি হচ্ছে আমরা জানি না, কারণ ইরিভার্সিবল প্রসেসটা কিভাবে যায় আমাদের সে সম্পর্কে কোনো আইডিয়া নেই। সে শুধুমাত্র জানি যে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেপে এনথালপিটা সমান হচ্ছে, সেই জন্য জুল-থমসন এক্সপেরিমেন্টকে আইসেনথ্যালপিক প্রসেস বলা যায় না। সেই জন্য তোমাদের যদি এই প্রশ্নটা আসে যে জুল-থমসন এক্সপেরিমেন্ট ইজ অ্যান আইসেনথ্যালপিক প্রসেস, জাস্টিফাই অর ক্রিটিসাইজ, তাহলে কিন্তু এইটা লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে কি বললাম? বলো। হ্যাঁ, হ্যাঁ, প্রথম কম্পার্টমেন্টে P1, সেকেন্ড কম্পার্টমেন্টে P2। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কি বললাম যে এ প্রসেস is said to be isenthalpic one a process is said to be isenthalpic process if enthalpy remains constant throughout the process। এইটা আচ্ছা, এইবার আমাদের এইখানে কি হচ্ছে, আমাদের এইখানে যেটা হচ্ছে ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যাচ্ছি ইরিভার্সিবলি। ইনিশিয়াল স্টেট কি, P1 V1 T1 থেকে P2 V2 T2 তে যাচ্ছি, ফাইনাল স্টেটে ইরিভার্সিবলি যাচ্ছি, এবং এইখানে এর এনথালপি H1, এইখানে এনথালপি H2 এবং H1 ইকুয়ালস টু H2 সেটা বলছে। বাট এখানে জানি যে যে অ্যাজ দিস প্রসেস ইজ irreversible one, it is not possible to make any comment on the enthalpy in the intermediate points। তাই তো, এই কথাটা বুঝতে পেরেছো তো সবাই? এটা তো একটা ইরিভার্সিবল প্রসেস, তাহলে ইরিভার্সিবল প্রসেসের শুধুমাত্র ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট সম্পর্কে আমি জানি, মাঝখানে কি হচ্ছে না হচ্ছে তো আমরা জানি না। তার মানে মাঝখানের প্রসেসগুলো, মাঝখানের স্টেপগুলোর বা মাঝখানের পয়েন্টগুলোর এনথালপি নিয়ে আমরা কোনো কমেন্ট করতে পারি না। তাই তো, বুঝতে পেরেছো তো?
আচ্ছা, আমরা করতে পারি না, তাহলে as we know nothing, as we know nothing regarding the intermediate points, we cannot say with guarantee that enthalpy remains constant throughout the process or not. এটা বলতে পারি না, মানে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, আমরা সেটা নিয়ে কিছুই বলতে পারি না। হয়তো ওটা এমন ভাবে গেল, এমন ভাবে প্রসেসটা গেছে যে প্রতিটা স্টেপে হয়তো এনথালপি সমান আছে, আবার হতেও পারে নেই, মানে ভেতরে কি হচ্ছে না হচ্ছে আমরা কিছু গ্যারান্টি দিয়ে বলতে পারি না। তার মানে কি হচ্ছে ফাইনাল কনক্লুশন, যে জুল থমসন এক্সপ্যানশন ইজ নট, বা এইটা থেকেও মানে বলার এরকম, মানে এই জুল থমসন এক্সপ্যানশন ইজ নট অ্যান আইসেনথ্যালপিক প্রসেস, এই কথাটা বলার থেকেও এইটা বলা ভালো। এইটা ডিরেক্টলি এরকম ভাবে বলার থেকেও কথাটাকে সবসময় এইভাবে বলবে যে উই ক্যানট কনক্লুড দ্যাট জুল থমসন এক্সপেরিমেন্ট ইজ অ্যান আইসেনথ্যালপিক প্রসেস। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই, ব্যাপারটা ধরতে পারছো সবাই? মানে জুল থমসন এক্সপ্যানশন ইজ নট অ্যান আইসেনথ্যালপিক প্রসেস, এইটা জোর দিয়ে বলার থেকেও এইটা বলার দরকার নেই, কারণ আমরা জানি না ভেতরে কি হচ্ছে। এইটা বলা ভালো যে উই ক্যানট কনক্লুড দ্যাট জুল থমসন এক্সপ্যানশন ইজ অ্যান আইসেনথ্যালপিক প্রসেস। ঠিক আছে, we cannot conclude that Joule Thomson expansion is an আইসেনথ্যালপিক প্রসেস। ঠিক আছে এইটা। আচ্ছা, এবার যদি আমাদেরকে এনথালপি জানতে হয় এই প্রতিটা স্টেপের, প্রতিটা পয়েন্টে, তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই আমাদেরকে স্টেপগুলোকে নাম্বার অফ, মানে এই ওয়ান স্টেপ প্রসেসটাকে নাম্বার অফ স্টেপে ভাঙতে হবে, নাম্বার অফ পয়েন্টসে ভাঙতে হবে, ভেঙে প্রত্যেকটা পয়েন্টসটাকে ভালোভাবে মানে অবজার্ভ করতে হবে, করে প্রতিটা পয়েন্টে থার্মোডাইনামিক্স আর কি থার্মোডাইনামিক্স করে, মানে প্রতিটা পয়েন্টের থার্মোডাইনামিক প্রপার্টি বার করে প্রত্যেকটা পয়েন্টের এনথালপি জানতে হবে। তাহলে আমরা জানতে পারি, তাহলে হয়তো টোটাল প্রসেস সম্পর্কে একটা আইডিয়া দিতে পারবো। তাহলে কি বলছি যে কেন আমি এই কথাগুলো বলছি, কারণ এটার থেকে আমরা অনেক ইন্টারপ্রিটেশনে আসবো, সেই জন্য এই কথাটা বলছি। তাহলে নাও if we want to know the enthalpy of the intermediate points, we have to carry out the process in a number of steps. in a number of steps এইটা তার মানে কি, মানে ধরো প্রথমে আছে P1 T1 এই প্রসেসে আছে, যার হচ্ছে ধরো এনথালপি আমি বলছি H, হ্যাঁ এইটা। তারপরে আমি এখানে যাচ্ছি ধরো P2 T2 এইভাবে যাচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে স্টেপ 1 এইটা। আচ্ছা, তারপরে আমি বলছি ধরো P3 T3 এইটা হচ্ছে গিয়ে স্টেপ 2 এইটা, এরকম ভাবে। তারপরে এইভাবে গিয়ে ফাইনালি ও যাচ্ছে হচ্ছে, ফাইনালি আমি যাচ্ছি
ফাইনালি আমি যাচ্ছি PF TF যার এনথ্যালপি আগেন H, এটা হচ্ছে ফাইনাল। ঠিক আছে, এটা আচ্ছা আচ্ছা এইটা হলো। আচ্ছা এইবার আমি চেষ্টা করছি এই P ভার্সেস T প্লট করার। ঠিক আছে, মানে কিভাবে আছে, মানে ধরো আমার কাছে আছে হচ্ছে P1, তখন টেম্পারেচার T1, P2 তখন টেম্পারেচার T2, P3 তখন টেম্পারেচার T3 অ্যান্ড ডট 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 করে ফাইনালি PF তখন টেম্পারেচার TF। আমার কাছে এই ডেটাটা আছে, এই কমপ্লিট ডেটাটা আছে। এবার আমি এই ডেটাগুলোকে প্লটে গ্রাফ পেপারে ফেলে প্লট করার চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি এরকম করি, এইদিকে আমার টেম্পারেচার আর এইদিকে প্রেসার এরকম। ঠিক আছে, টি ভার্সেস পি প্লট করছি। এরকম যদি করি দেখা যাচ্ছে যে ধরো আমার প্রথম যে মানে ফাইনালি তো আমার প্রেসারটা কমে যাচ্ছে, তাহলে আমি কোনো একটা হাই প্রেসার দিয়ে শুরু করছি, কারণ এক্সপ্যানশন তো ফাইনাল প্রেসারটা কমে যাচ্ছে, তাহলে একটা হাই প্রেসার দিয়ে শুরু করছি। ধরো মোটামুটি এরকম একটা জায়গায় প্রেসার P1 টেম্পারেচার T1 এইটা আছে। ঠিক আছে, আচ্ছা এইবার আর এইরকম একটা জায়গায় এরকম একটা আছে, আর ধরো মানে মোটামুটি ধরো মানে আমি ধরো কি বলবো, মানে ধরো এরকম একটা জায়গায় আমি বলছি যেটা হচ্ছে ধরো PF TF ফাইনাল পয়েন্টটা এরকম। আচ্ছা এইবার এই ইনিশিয়াল থেকে ফাইনাল এইটার মধ্যে যেতে গিয়ে বিভিন্ন পয়েন্ট পেয়েছি, এখানে একটা পয়েন্ট পেয়েছি, এখানে একটা পয়েন্ট পেয়েছি, এখানে একটা পয়েন্ট পেয়েছি, তারপরে ধরো এইখানে একটা পয়েন্ট পেয়েছি, এরকম ভাবে পয়েন্ট পেয়েছি, এখানে একটা পয়েন্ট পেয়েছি, এখানে বিভিন্ন রকম, কারণ ইরিভার্সিবল প্রসেস ধরো বিভিন্ন ভাবে যাচ্ছে। এবার দেখা যাচ্ছে যে যদি আমি এনথ্যালপিটাকে টার্গেট করি তাহলে এরকম কিছু পয়েন্ট পাওয়া যাচ্ছে যে পয়েন্টগুলোতে এনথ্যালপিটা একই থেকে যাচ্ছে। কিছু পয়েন্ট পাওয়া যাচ্ছে যেখানে এনথ্যালপিটা একই থেকে যাচ্ছে। সেই রকম পয়েন্টগুলোকে যদি আমি একটা মানে একটা কার্ভ দিয়ে অ্যাড করি, যে পয়েন্ট যেগুলোর প্রত্যেকটা পয়েন্টে এনথ্যালপি সমান, তাহলে কার্ভটা এই রকম আসছে, এটা দেখা যাচ্ছে এই রকম আসছে। তার মানে এই হচ্ছে সেই পয়েন্টগুলো। ধরো এই পয়েন্টটা হতেই পারে P2 T2, এইটা এইটা যেখানে দেখা যাচ্ছে একই এনথ্যালপি আছে। এই পয়েন্টে ধরো P2 T2 না হয় P3 T3 তে আবার ধরো এইটা হয়তো P3 T3 হয়েছিল, যেখানে অন্য কিছু হয়ে গেছে। আচ্ছা এইটা হয়তো অনেক দূর পরে গিয়ে তোমার ধরো P5 T5 হয়েছে, যেখানে আবার এনথ্যালপিটা একই হয়েছে। এইটা ধরো আবার পরের পয়েন্টটাই আছে, হ্যাঁ P6 T6 আছে, যেখানে এনথ্যালপি একই হয়েছে এন্ড সো অন করে ফাইনালি এরকম হয়েছে। এরকম দেখা যাচ্ছে। তাহলে এনথ্যালপি কনস্ট্যান্ট আছে, মানে কনস্ট্যান্ট আছে, এই রকম পয়েন্টগুলোকে যদি খুঁজে খুঁজে বার করে যদি সেটাকে একটা কার্ভ দিয়ে যোগ করি, তাহলে দেখা যাচ্ছে এরকম একটা কার্ভ পাওয়া যাচ্ছে যার উপরে যতগুলো পয়েন্ট আমি পেয়েছি, যতগুলো পয়েন্ট দিকে আমি অ্যাড করেছি, সেই প্রত্যেকটা পয়েন্টে এনথ্যালপি ইজ কনস্ট্যান্ট, এইচ ইজ কনস্ট্যান্ট, এইচটা সেম। ঠিক আছে, তার মানে এই কার্ভটার প্রত্যেকটা পয়েন্টে এনথ্যালপি কনস্ট্যান্ট। তার মানে আমি এই প্লটটাকে বলছি, এখানে আমি এইচটাকে কনস্ট্যান্ট রেখেছি, এইচটা কনস্ট্যান্ট। তার মানে মানে এই প্রত্যেকটা পয়েন্ট, আমি শুধু লাল পয়েন্টগুলো বলছি, এইখানে তো প্রথম শুরু করেছিলাম, এইখানে কনস্ট্যান্ট, এইখানে কনস্ট্যান্ট, এইখানে কনস্ট্যান্ট, এইখানে কনস্ট্যান্ট, এইখানে কনস্ট্যান্ট, আর এইগুলো কালোগুলো যেগুলো সেগুলোতে কিন্তু সব আলাদা আলাদা। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এনথ্যালপি ইজ কনস্ট্যান্ট এইটা। তার মানে এই কার্ভকে, যে কার্ভের প্রত্যেকটা পয়েন্টে এনথ্যালপি কনস্ট্যান্ট, সেই কার্ভকে বলা হয়
আইসেনথ্যালপিক কার্ভ, এইটা। ঠিক আছে, মানে দেখো প্রসেসটা কিন্তু কিভাবে হয়েছে আমি জানি না, ঠিক আছে, প্রসেসটা P1, প্রথমে P1 T1, তারপরে P2 T2, তারপরে এইখানে হয়তো P3 T3, এইখানে হয়তো P4 T4 হয়েছিল, এইখানে আবার P5 T5 হয়েছে, এইখানে P6 T6 হয়েছে, এখানে হয়তো P7 T7 হয়েছে, এইখানে আবার P8 T8 হয়েছে, আবার এর মাঝখানে আবার হয়তো অন্য অনেক কিছু হয়েছে করে টোরে ফাইনালি এখানে এসছে। এবার আমি চেষ্টা করছি এমন কিছু পয়েন্ট খুঁজে খুঁজে বার করার যার প্রত্যেকটা পয়েন্টেই সেম এনথালপি এইচ আছে, আমি খুঁজে বার করার চেষ্টা করছি, করে করে আমি দেখছি যে এরকম কিছু পয়েন্ট পেয়েছি যে পয়েন্টগুলোকে যদি আমি অ্যাড করি, যেভাবে খুশি থাকুক, মানে পয়েন্টগুলো হয়তো মানে যেভাবে আছে আমি সেটাকে যদি অ্যাড করি, ফাইনালি অ্যাড করলে এরা এরকম একটা সুন্দর কার্ভের ওপর পড়ে যাচ্ছে সাম, মানে এটাই এক্সপেরিমেন্টাল রেজাল্ট, এটাই ম্যাজিকটা। ঠিক আছে, এইটা হচ্ছে জুল থমসন এক্সপেরিমেন্টের আউটকাম। এইটা নয় যে জুল থমসন এক্সপেরিমেন্ট আইসেনথ্যালপিক প্রসেস বলে আমি এই কার্ভটা পাচ্ছি, এটা কিন্তু নয়, জুল থমসন এক্সপেরিমেন্টের আউটকাম হচ্ছে এই কার্ভটা। বুঝতে পেরেছো? বুঝতে পারছো তো সবাই আমার কথাগুলো? বুঝতে পারছো? ঠিক আছে, এইটা তাহলে আইসেনথ্যালপিক কার্ভ কাকে বলে? দিস ইজ দ্য locus of points obtained from যেটি জুল থমসন এক্সপেরিমেন্ট, মানে দিস ইজ দ্য লোকাস অফ দ্য পয়েন্টস অবটেন ফ্রম, মানে লোকাস অফ দ্য পয়েন্টস হ্যাভিং কনস্ট্যান্ট এইচ বা সেম এইচ অবটেন ফ্রম জুল থমসন এক্সপেরিমেন্ট। তাহলে এইটাকে সেই জন্য বলা হচ্ছে আইসেনথ্যালপিক কার্ভ, আইসেনথ্যালপিক কার্ভ। ভালো কথা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তাহলে এবার আচ্ছা ঠিক আছে, তাহলে এবার এই কার্ভের যদি স্লোপ বার করতে চাই, কোথায় স্লোপটা কেমন সেইটা বার করতে চাই, তাহলে স্লোপ কি হবে, এই কার্ভের স্লোপ কি, ডিটি ডিপি ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ, সেটা হচ্ছে এই কার্ভের স্লোপ, তাই তো, কারণ টি ভার্সেস পি প্লটের স্লোপ কি হবে, ডেল টি ডেল পি। এবার এইচটা কনস্ট্যান্ট আছে, এরকম কার্ভ এঁকেছি মানে হচ্ছে ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ, সেটা হচ্ছে এই কার্ভের স্লোপ। আচ্ছা, তাহলে তাহলে এইটাকে আমাদের বলা হচ্ছে, তাহলে এই প্লটটার নামই হচ্ছে আইসেনথ্যালপিক কার্ভ, এইটা হচ্ছে এই প্লটটার নাম। তাহলে এর স্লোপ কি হবে এবার, দ্য স্লোপ অফ আইসেনথ্যালপিক কার্ভ সেটা কি, ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ, এটা হচ্ছে স্লোপটা। আচ্ছা, এবারে স্লোপটা কোথায় কি হচ্ছে, স্লোপটা কোথায় কি হচ্ছে দেখো, স্লোপটা কি হচ্ছে এই দিকটায়, ডান দিকে, এই ডান দিকের রিজিয়নে, এই ডান দিকের রিজিয়নে, মানে আমি হচ্ছে ওই পাতায় ভালো করে করি, হ্যাঁ আইসেনথ্যালপিক কার্ভটা ভালো করে এঁকে করি। ঠিক আছে, এইভাবে যাচ্ছে, তাহলে এরকম ভাবে
এইভাবে প্রসেসটা এগোচ্ছে, মানে সেম এনথালপি যদি রেখে দিই তাহলে এইভাবে প্রসেসটা এগোচ্ছে। আচ্ছা, এবং কি বললাম, এইচ ইজ কনস্ট্যান্ট আছে এটার ক্ষেত্রে, যে কারণে এটাকে আইসেনথালপিক কার্ভ বলা হচ্ছে। আচ্ছা, তাহলে স্লোপটা কি, ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ, এটা হচ্ছে স্লোপ। আচ্ছা, এটা হচ্ছে স্লোপ। আচ্ছা, এই স্লোপটার কি হচ্ছে, তাহলে স্লোপটা কোথায় পজিটিভ, তাহলে কার্ভ অনুযায়ী বোঝা যাচ্ছে এই দিক হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ স্লোপ কার্ভ অনুযায়ী, সরি এই দিকটা হচ্ছে নেগেটিভ স্লোপ কার্ভ অনুযায়ী। তাহলে এই দিকটা যেটা, এই দিকে যেটা, এইখানে হচ্ছে ডেল টি, এই দিকটা হচ্ছে নেগেটিভ স্লোপ, ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ লেস দ্যান 0। আচ্ছা, এই দিকটা পজিটিভ স্লোপ, তার মানে এই দিকটা হচ্ছে ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ গ্রেটার দ্যান 0, এই দিকটা পজিটিভ স্লোপ। আর এইটা হচ্ছে স্যাডেল পয়েন্ট, এই স্যাডেল পয়েন্টে ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ সেটা হচ্ছে 0, কারণ স্যাডেল পয়েন্ট মানে কি, ম্যাক্সিমা বা মিনিমা, ম্যাক্সিমা যে বা মিনিমার যে পয়েন্ট সেখানে স্লোপ 0 হয়। তাহলে এইখানে ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ এইটা ইকুয়ালস টু 0, ঠিক আছে, এটা হবে। আচ্ছা আচ্ছা, এবার এই স্লোপ যে ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ, এইটাই তো এটাকেই বলে হয়, এটাকেই বলে চেঞ্জ ইন টেম্পারেচার উইথ রেসপেক্ট টু প্রেশার যখন এনথালপি কনস্ট্যান্ট আছে। এটাই ছিল আমার জুল থমসন এক্সপেরিমেন্টের উদ্দেশ্য, আমি বলেছিলাম প্রথমেই বলে দিয়ে শুরু করেছিলাম। এই যে ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ, এইটাকে বলা হয় জুল থমসন কোএফিসিয়েন্ট, মিউ জেটি। বাই ডেফিনেশন মিউ জেটি ইকুয়ালস টু ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ, এইটা ঠিক আছে। আচ্ছা, এইবার নাও ফ্রম জুল থমসন এক্সপেনশন বা এক্সপেরিমেন্ট যাই বলো না কেন, আমরা কি জানি ডিপি যেটা সেটা লেস দ্যান 0, কারণ প্রেশারটা তো কমছে, ফাইনাল প্রেশার, ভলিউম বাড়ছে মানে কি ফাইনাল প্রেশার কমছে, ডিপি লেস দ্যান 0। তার মানে মিউ জেটি, ডিপিটা যদি লেস দ্যান 0 হয় তার মানে দেখ অটোমেটিক্যালি দেখা যাচ্ছে মিউ জেটিটা নেগেটিভ হবে, ঠিক আছে, মিউ জেটিটা নেগেটিভ হবে। আচ্ছা, মানে 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 আমি বলতে চাইছি যে ডিপিটা লেস দ্যান 0, অসুবিধা নেই, ঠিক আছে। তার মানে মিউ জেটির তোমার সাইনটা ঠিক হবে ডিটির সাইন দিয়ে, ঠিক জুল কোফিসিয়েন্টের মতো ব্যাপারটা, ওখানে ছিল ডিভি গ্রেটার দ্যান 0, তার মানে তোমার ডিভি যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার ডিটির সাইনটা ঠিক হচ্ছিল মিউজের সাইন দিয়ে, বা মিউজের সাইনটা ঠিক হচ্ছিল ডিটির সাইন দিয়ে, এখানে ডিপিটা লেস দ্যান 0 ফ্রম এক্সপেরিমেন্ট। তার মানে মিউ জেটি জুল থমসন কোএফিসিয়েন্টের সাইনটা চেঞ্জ হবে ডিটির সাইন দিয়ে, বা ডিটির সাইনটা ঠিক হবে মিউ জেটির সাইন দিয়ে, মানে ভাইসি ভার্সা, যেহেতু ডিপিটা লেস দ্যান 0 এটা ফিক্সড। আচ্ছা, তার মানে কি, তার মানে ডিপিটা যদি লেস দ্যান 0 হয় তার মানে ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ এইটাও লেস দ্যান 0 হবে when ডিটিটা গ্রেটার দ্যান 0, এইটা লেস দ্যান 0 হবে যখন ডিটিটা গ্রেটার দ্যান 0, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে ডিটিটা যখন গ্রেটার দ্যান 0 তার মানে হিটিং এফেক্ট দেখাবে। তার মানে যে গ্যাসের ক্ষেত্রে ডিটিটা গ্রেটার দ্যান, মানে যে গ্যাস নিয়ে আমার এই এক্সপেরিমেন্টটা করলে ডিটিটা গ্রেটার দ্যান 0 হবে, তার মানে সেই গ্যাস হচ্ছে হিটিং এফেক্ট দেখাচ্ছে, এটা হবে। আচ্ছা, তারপরে যদি তোমার হচ্ছে ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচটা যদি গ্রেটার দ্যান 0 হয়, ডিপিটা লেস দ্যান 0 বাট এইটা গ্রেটার দ্যান 0, কখন হতে পারে, যখন হোয়েন ডিটিটা লেস দ্যান 0, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে এটা কুলিং এফেক্ট দেখাবে। আর ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ ইকুয়ালস টু 0 হবে কখন, when ডিটি ইকুয়ালস টু 0 হবে, তখন প্লাস মাইনাসের কোনো মানে নেই, তার মানে নাইদার হিটিং নর কুলিং দেখাবে, নাইদার হিটিং নর কুলিং দেখাবে, ঠিক আছে, এটা হবে। আচ্ছা, এবার ডিপিটা হচ্ছে লেস দ্যান 0 সবসময়, তার মানে ডিটি গ্রেটার দ্যান 0
মানে হচ্ছে ডেল পি ডেল টি এট কনস্ট্যান্ট এইচ যেটা সেইটা লেস দ্যান জিরো। এইটা মানে কি মিউ যেটা লেস দ্যান জিরো, এইটা মানে মিউ জে টি লেস দ্যান জিরো, এইটা মানে মিউ জে টি গ্রেটার দ্যান জিরো, আর এইটা মানে মিউ জে টি ইকুয়ালস টু জিরো। তার মানে এমন গ্যাস নিয়ে যদি কাজ করি যার জন্য মিউ জেটিটা লেস দ্যান জিরো হবে, সেই গ্যাসটাকে নিয়ে যদি জুল থমসন এক্সপেরিমেন্ট করি সে হিটিং এফেক্ট দেখাবে। যার জন্য জুল থমসন কোফিশিয়েন্ট গ্রেটার দ্যান জিরো হবে সেরকম গ্যাস জুল থমসন এক্সপেরিমেন্টে কুলিং এফেক্ট দেখাবে। যার জন্য জুল থমসন কোফিশিয়েন্টটা জিরো হবে সে নাইদার হিটিং নর কুলিং দেখাবে। তাহলে এই জিনিসটা সবাই বুঝেছো কিনা বলো, জাস্ট লাইক জুল কোফিশিয়েন্টের মতো। বলো বুঝেছো? ঠিক আছে, তাহলে এইটা হবে। তাহলে এইটাকে বলা হয় জুল থমসন কোফিশিয়েন্ট। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, ডিটি বাই ডিটি হবে, হ্যাঁ থ্যাংক ইউ। এটা ঠিক আছে, এটা হলো। আচ্ছা তাহলে এই স্যাডেল পয়েন্টটাকে আরেকটা কি বলে, স্যাডেল পয়েন্টটা নিয়ে তো কথা বললাম, সেটা নিয়ে আরেকটা কথা লিখে দিই যে at the maximum point, at the maximum point del T del P at constant H equals to 0. At this point heating and cooling মানে neither heating nor cooling হচ্ছে, হ্যাঁ তার মানে হিটিং অ্যান্ড কুলিং বেসিক্যালি এই পয়েন্টে যেটা হয়, মানে দেখো এখানে একটু বোঝো ব্যাপারটা কি হচ্ছে। ধরো ইনিশিয়াল জায়গা থেকে শুরু করি, তার মানে ইনিশিয়াল পয়েন্টে কি হচ্ছে, এটা লেস দ্যান জিরো, লেস দ্যান জিরো মানে এখানে হিটিং এফেক্ট ডেল টি ডেল পি আর কনস্ট্যান্ট এইচ লেস দ্যান জিরো মানে মিউ জেটি লেস দ্যান জিরো, যেটা মানে ডিটিটা গ্রেটার দ্যান জিরো হতে হবে, তবেই এটা লেস দ্যান জিরো হবে, কারণ ডিপিটা অলওয়েজ লেস দ্যান জিরো, তাই তো? তার মানে এইখানে হিটিং এফেক্ট দেখাচ্ছে, আবার ফাইনালে গিয়ে কুলিং এফেক্ট দেখাচ্ছে। তার মানে দেয়ার ইজ এ পয়েন্ট, যে পয়েন্টের মধ্যে দিয়ে যাওয়ার সময় হিটিংটা কুলিং, কুলিংটা হিটিং হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে এই স্যাডেল পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্ট যেটা বেসিক্যালি জিরো হচ্ছে ম্যাথামেটিক্যালি। এই পয়েন্টে হিটিং নাইদার হিটিং নর কুলিং মানে হচ্ছে এখানে যেটা, যেখানে বেসিক্যালি যে ব্যাপারটা হচ্ছে এই পয়েন্টের মধ্যে দিয়ে মানে হিটিংটা কুলিং, কুলিংটা হিটিং হচ্ছে করে প্লাস মাইনাসে জিরো হয়ে ফাইনালি আবার গিয়ে ওই কুলিং এফেক্টটা দেখাচ্ছে। সেই জন্য এই পয়েন্টে এরকম ভাবে লেখা হয় অ্যাট দিস পয়েন্ট হিটিং অ্যান্ড কুলিং চেঞ্জ দেয়ার roles, and this point is called inversion point. সেই জন্য এই পয়েন্টটাকে অনেক সময় ইনভার্সন পয়েন্টও বলা হয়, ইনভার্সন পয়েন্ট। বোঝো, বুঝতে পারছি তো? দেখো কি বললাম ব্যাপারটা, দেখো বলছি যে এই স্লোপটা ডান দিকে মানে ইনিশিয়াল যখন শুরু হচ্ছে শুরুর দিকে স্লোপটা নেগেটিভ, মানে কি, মানে ডিটিটা পজিটিভ মানে হিটিং এফেক্ট দেখাচ্ছে, আবার ফাইনালি স্লোপটা পজিটিভ মানে তোমার ডিটিটা নেগেটিভ মানে হচ্ছে কুলিং এফেক্ট দেখাচ্ছে। তার মানে যে প্রথমে হিটিং এবং ফাইনালি কুলিং, তার মানে মাঝখানে কোনো একটা জায়গা আছে যে জায়গাটার মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন নাইদার হিটিং নর কুলিং মানে হিটিংটা কুলিং, কুলিংটা হিটিং হচ্ছে, মানে দুটো একটা আর একটার সাথে ইন্টারচেঞ্জ করছে, করে গিয়ে ফাইনালি আবার কুলিংটা ডমিনেট করে যাচ্ছে। ঠিক আছে, এরকম ব্যাপার হচ্ছে। সেই জন্য এই পয়েন্টের মধ্যে দিয়ে সেইটা হচ্ছে, সেই জন্য এই পয়েন্টটা যেখানে বেসিক্যালি নাইদার হিটিং নর কুলিং মানে হিটও হচ্ছে কুলও হচ্ছে করে ফাইনালি প্লাস মাইনাসে জিরো হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলছি নাইদার হিটিং নর কুলিং, সেই পয়েন্টটাই অ্যাকচুয়ালি হিটিং এবং কুলিং একে অপরের আর কি রোলটা এক্সচেঞ্জ করছে, করে গিয়ে ফাইনালি কুলিংটা ডমিনেট করে যাচ্ছে। ঠিক আছে, এতক্ষণ যেটা হিটিং হচ্ছিল
সে এখন কুলিং, মানে সে সে অ্যাজ ইফ যেন তার রোলটা এক্সচেঞ্জ করে কুলিং হয়ে যাচ্ছে। বা যদি উল্টো দিক থেকে দেখি, এতক্ষণ যেটা কুলিং হচ্ছিল, সে এই পয়েন্টের পর থেকে এসেই তার রোলটা এক্সচেঞ্জ করে হিটিং হয়ে যাচ্ছে। সেই জন্য এই পয়েন্টে যেন একটা রোল ইনভার্স হচ্ছে, রোল এক্সচেঞ্জ হচ্ছে, এই পয়েন্টটাকে বলা হয় ইনভার্সন পয়েন্ট। বুঝতে পেরেছো? এইটাকে বলে ইনভার্সন পয়েন্ট। তার মানে অ্যাট ইনভার্সন পয়েন্ট জুল থমসন কোফিসিয়েন্ট বা ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ সেটা হয় 0 হবে। ঠিক আছে, এইটা। এবং তার সাথে আরেকটা কি দেখা গেল, যে এটা ম্যাক্সিমা দিয়ে পাস করছে। তার মানে মানে কথাগুলো সবই বলে দিয়েছি, জাস্ট আরেকবার বলে দেওয়ার জন্য, যে ফর, এটা দেখা যায় যে ফর অ্যান arbitrary fluid it is usually observed that T versus P plot passes through maxima and at this maximum point যেটা হচ্ছে ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ, যেটাকে আমরা বলি মিউ জে টি, এইটা ইকুয়ালস টু 0 হয়, এবং এইটাকে বলা হয় ইনভার্সন পয়েন্ট। ইনভার্সন পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে একটা আসে হচ্ছে ইনভার্সন কার্ভ। এই ইনভার্সন পয়েন্ট থেকে আসে হচ্ছে ইনভার্সন কার্ভ। হ্যাঁ, তাহলে এই ইনভার্সন কার্ভটা বলে আজকে শেষ করব, পরের দিন বাকি পার্টটা পড়ব। এখান থেকেই আসে হচ্ছে ইনভার্সন কার্ভ। ইনভার্সন কার্ভ কি? ইনভার্সন কার্ভ তাহলে কি? তার মানে যদি আইসেনথ্যালপিক প্রসেস, যদি আইসেনথ্যালপিক কার্ভ যদি এরকম কার্ভ হয় যার প্রত্যেকটা পয়েন্টে এনথ্যালপিটা মানে এনথ্যালপিটা কনস্ট্যান্ট আছে, তার মানে ইনভার্সন কার্ভ কোনটা হবে? যদি আমি ইনভার্সন পয়েন্টগুলোকে যোগ করি, যার প্রত্যেক যে কার্ভের প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে একটা ইনভার্সন পয়েন্ট, সেটাকে ইনভার্সন কার্ভ বলবো। সেটা কেমন হয়? সেইটা হচ্ছে এইরকম হয়। সেইটা হচ্ছে, ধরো আমি যদি এরকম একটা জুল থমসন এক্সপেরিমেন্ট করি, মানে বিভিন্ন সেট অফ জুল থমসন এক্সপেরিমেন্ট করি, বিভিন্ন সেট অফ জুল থমসন এক্সপেরিমেন্ট বিভিন্ন বিভিন্ন গ্যাস নিয়ে, বিভিন্ন বিভিন্ন ওয়ার্কিং সাবস্টেন্স নিয়ে যদি জুল থমসন এক্সপেরিমেন্ট করি, যে টি ভার্সেস পি প্লটে, এবং যদি তার বিভিন্ন, তাহলে যতগুলো সেট অফ এক্সপেরিমেন্ট হবে ততগুলো আইসেনথ্যালপিক কার্ভ ধরো তৈরি করতে পারি। তাহলে ধরো প্রথমে ধরো আমার হচ্ছে এরকম ভাবে একটা আইসেনথ্যালপিক কার্ভ তৈরি হলো, যেটার এনথালপি ধরো H1, যার ইনভার্সন পয়েন্টটা এইটা, ঠিক আছে, এইটা এরকম। হ্যাঁ, তারপরে ধরো আর একটা আইসেনথ্যালপিক কার্ভ তৈরি হলো, যেটা ধরো H2, যার ইনভার্সন পয়েন্টটা হচ্ছে এইটা। তারপরে হচ্ছে এরকম তৈরি হলো, মানে এটা আমি বরং উল্টো ভাবে আগে আঁকি, হ্যাঁ, নাহলে আঁকতে অসুবিধা হবে। তারপরে আমি এই জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, বুঝতে পারবে তখন। ইনভার্সন কার্ভটা হবে হচ্ছে অনেকটা এই রকম, এই রকম, ঠিক আছে। কিভাবে হলো ব্যাপারটা দেখো, জাস্ট ধরো এইরকম একটা কার্ভ ছিল, এরকম ছিল, এরকম ছিল, এগুলো হচ্ছে সব আইসেনথ্যালপিক কার্ভ। এরকম এরকম যদি এক একটা আইসেনথ্যালপিক কার্ভ থাকে, H1, H2, H3, H4, মানে বিভিন্ন সেট অফ জুল থমসন এক্সপেরিমেন্ট, ঠিক আছে, H5, H6, H7, ফার্স্ট ধরো ফার্স্ট সেটে এনথালপি হচ্ছে H1, এইটা হচ্ছে কনস্ট্যান্ট, এরকম পয়েন্টগুলো যোগ করেছি, করে আমি এই লোকাসটা পেয়েছি। তারপর এটা H2, তারপর এটা H3, এরকম ভাবে এটা হচ্ছে আটটা আটটা বা ইনফাইনাইট নাম্বার অফ সেট অফ জুল থমসন এক্সপেরিমেন্ট, তাদের প্রত্যেকের
যে প্রত্যেকটা আইসেনথ্যালপিক কার্ভের যে ইনভার্সন পয়েন্ট সেইটাকে এবার আমি অ্যাড করেছি একটা কার্ভ দিয়ে, দেখো সেইটাকে আমি হচ্ছে অ্যাড করেছি একটা কার্ভ দিয়ে, এইটা সেইটা হচ্ছে আইসেনথ্যালপিক কার্ভ। এই কার্ভটা হচ্ছে বেসিক্যালি, এই কার্ভটা হচ্ছে ইনভার্সন কার্ভ, সরি, এই কার্ভটা হচ্ছে ইনভার্সন কার্ভ বেসিক্যালি। করি তাহলে এই কার্ভটা হচ্ছে ইনভার্সন কার্ভ। ইনভার্সন কার্ভ যার প্রত্যেকটা পয়েন্টে, এই প্রতিটা মানে এর মাঝখানে আরো থাকতে পারতো, মানে ধরো এই প্রতিটা পয়েন্টে আমি অতগুলো লোকাস আঁকিনি, মানে অতগুলো আমি আঁকিনি, যার প্রত্যেকটা পয়েন্টের মাঝখানে যত পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু বেসিক্যালি প্রতিটা পয়েন্টই হচ্ছে বেসিক্যালি ওই আইসেনথ্যালপিক কার্ভের ম্যাক্সিমা। মানে কি, মানে প্রত্যেকটা পয়েন্টে at each point of inversion curve mu jt যেটা হচ্ছে del t del p at constant h সেইটা কিন্তু জিরো। প্রত্যেকটা পয়েন্টের অফ ইনভার্সন কার্ভ এটা কিন্তু জিরো। ঠিক আছে, তাহলে ইনভার্সন কার্ভটা কি, বেসিক্যালি ইনভার্সন কার্ভ ইজ দ্য লোকাস অফ ইনভার্সন পয়েন্টস অবটেন ফ্রম দ্য ম্যাক্সিমা অফ দ্য আইসেনথ্যালপিক কার্ভ। তাই তো, বুঝতে পেরেছো সবাই? এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, মানে এর কিন্তু প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা ফর ইচ অ্যান্ড এভরি পয়েন্ট del t del p at constant h যেটা হচ্ছে বেসিক্যালি মিউ জেটি সেটা হচ্ছে জিরো। এই পুরো কার্ভটার ওপরেই এইটা। এইবার কোন দিকে মিউ জেটি পজিটিভ নেগেটিভ, আমরা আগে জাস্ট তুমি এই আইসেনথ্যালপিক কার্ভগুলো দেখো, এই বাঁ দিকে স্লোপটা পজিটিভ, তার মানে হচ্ছে del t del p at constant h মানে হচ্ছে মিউ জেটি সেটা হচ্ছে গ্রেটার দেন জিরো। আর বাঁ দিকটা এই ডান দিকে হচ্ছে কি স্লোপটা নেগেটিভ আমরা বুঝতে পাচ্ছি, তার মানে এই দিকে মিউ জেটি লেস দ্যান জিরো। মিউ জেটিটাই তো স্লোপ, ডেল টি ডেল পি আর কনস্ট্যান্ট এইচ লেস দ্যান জিরো। তার মানে ইনভার্সন কার্ভের ভেতরে মিউ জেটি গ্রেটার দ্যান জিরো, তার মানে ভেতর দিকটা মিউ জেটি গ্রেটার দ্যান জিরো মানে ডিটি লেস দ্যান জিরো, তার মানে ভেতরের দিকটা কুলিং হবে। বাইরের দিকে মিউ জেটি লেস দ্যান জিরো, তার মানে ডিটিটা গ্রেটার দ্যান জিরো, বাইরের দিকে হিটিং হবে। আর এই টোটাল কার্ভটার উপরে মিউ জেটিটা ইকুয়ালস টু জিরো, হুইচ ইজ দ্য ইনভার্সন কার্ভ। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে এইটা। আচ্ছা এইবার এই তাহলে এই অবধি থাকুক, আমি আজকে আর এগোচ্ছি না। হ্যাঁ, এই ইনভার্সন কার্ভ থেকে, ইনভার্সন কার্ভ নিয়ে আরো তোমরা এই অবধি আগে ভালো করে পড়ো, এই অবধি আগে ভালো করে ধাতস্থ করো, করে ইনভার্সন কার্ভ নিয়ে আবার পরের দিন আরো একটু কথা বলবো। আরো একটু কথা বলে সেইখান থেকে আমি ওই এনথালপি নিয়ে আরো কিছু কথাবার্তা বলার আছে, সেইগুলো বলে ওই মিউজেটির আরো কিছু রিলেশন ফিলেশন দেখানোর আছে, সেইগুলো দেখিয়ে এর পরের দিনের ক্লাসই হয়তো অ্যাডিয়াবেটিক প্রসেস তাতে ঢুকে যাবো। ঠিক আছে, মানে হয়তো আর আধ ঘন্টা এখনো বলাই যেত, কিন্তু আর 10 মিনিট পরেই এ চেঁচাবে যে 10 মিনিট হয়ে এসছে, এই সব হয়েছে। কিন্তু আজকে অনেকটাই পড়ানো হয়েছে, অনেকটা ভেতরে মানে অনেকটা ম্যাটেরিয়াল হয়েছে, সেটা আগে তোমরা ধাতস্থ হও। ওই ইনভার্সন কার্ভ নিয়ে আরো 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 10-15 মিনিট বলার আছে, সেইটা প্লাস এনথালপি নিয়ে আরো কিছু জিনিস, সেইটা বলে অ্যাডিয়াবেটিকে পরের দিন ঢুকে যাও। ঠিক আছে, এবার বলো এই অবধি কারোর কোনো অসুবিধা আছে কিনা বলো।